দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী 2025। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কাজী শহীদের একক চিত্রকলা প্রদর্শনী এমপাস্টো। প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। নোমান ভাই, এটা ক্যাম্পাস না, এটা আমার বাসা। আশেপাশের লোকজন দেখছে, এখানে সিনক্রেট করবেন না। আমি কোনো সিন ক্রিয়েট করছি না। আসলে এখানে দাঁড়িয়ে কথা বলতে আমিও চাই না। তোমাকে বললাম চলো বাইরে যাই, ঘুরতে ঘুরতে কথা বলি, তুমি যাবে না। আচ্ছা ঠিক আছে, চলো বাসার ভেতরে গিয়ে বলো। আপনার সাহস তো কম না, আপনি বাসার ভেতর যেতে যাচ্ছেন। সাহস না থাকলে প্রেম করবো কিভাবে? নোমান ভাই, আমি আপনার দুইটা পায়ে পড়ি, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। চাচি দেখলে সর্বনাশ হয়ে যাবে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক শান শায়েক। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেকদিন পর আপনাকে পেলাম। সবকিছু মিলে কেমন যাচ্ছে সময়টা গানের সাথে? আলহামদুলিল্লাহ। মানে গানের মানুষ তো গানের সাথেই সব সময় থাকে, তো গান ছাড়া সময়টা কেমন যায়? গান ছাড়া তো আসলে যায় না। সবসময় তো গানের মধ্যেই থাকি। গানের বিভিন্ন কাজ, সুর করা, কম্পোজিশন করা বা গান গাওয়া, ওই ঘুরে ফিরে গানের মধ্যেই সময় কাটে। কখনো আড্ডা দিতে যাওয়া বন্ধুদের সাথে কিংবা কোথাও ঘুরতে যাওয়া, এইগুলো কি হয়? আড্ডায় যাই বা ঘুরতে যাই, যেখানে যাই গান থাকেই। মানে আড্ডাটাও হয় গানের মানুষের সাথে, গানের মানুষের সাথে। এবং ঘুরতে যাওয়াও তো ওই আমরাই সবই আসলে গানের পরিবারের মানুষদের গান সাথে রিলেটেড। এবং অন্য পেশায় যারা কাজ করে তারাও কোনোভাবে দেখা যায় যে খুবই গান পছন্দ করে বা কোনো না কোনোভাবে গানের সাথে সম্পৃক্ত। তো সেই মানুষগুলোর সাথেই তো আসলে আমাদের ওঠা বসা। এখন কি নিজের গানের কাজগুলো করা হচ্ছে আপনার, মানে নিজের মৌলিক গানের কাজ? হ্যাঁ, নিজের মৌলিক গানের কাজ, অনেকগুলো কাজ আমি করছি এখন। প্রায় 10-15টা গানের কাজ করছি। এগুলা একটা একটা করে আসবে। আপনি যেরকম মিউজিক ডিরেকশন দিচ্ছেন, আবার মিউজিক ভিডিও ডিরেকশন দাও ইদানিং শুরু করেছেন, মানে এটা আসলে কোন ভাবনার জায়গা থেকে? এটা আসলে আমার তো একটা অডিও ভিডিও প্রোডাকশন হাউস আছে, সেটার নাম মিউজিক আর্ট। ওকে। তো সেটা আসলে আমি 2010 থেকে শুরু করেছিলাম। তাও তো অনেক দিন, তাহলে 15 বছর হয়ে গেল। আমার সাথে লতা আচারিয়া কাজ করে অ্যাজ এ ডিরেক্টর। তো আমরা আসলে মিউজিক ভিডিও বানিয়ে আসছিলাম অনেক বছর ধরে। ফাইনালি 2016-তে এসে আমার মনে হলো যে না, আমি যদি একটা ডিপ্লোমা করে ফেলি, একটা শর্ট কোর্স করে ফেলি, তাহলে আমার হয়তো নলেজের জায়গাটা আরো বাড়বে। ভিডিও ডিরেকশনের উপরে, ফিল্ম অ্যান্ড মিডিয়া। আচ্ছা, ফিল্ম ডিরেকশনের উপরে। তখন আমি সালাউদ্দিন জাকির ভাইয়ের আন্ডারে একটা কোর্স করলাম। একটা কোর্স করে দেন আমি ভালো করে শুরু করলাম। আচ্ছা, মানে প্রফেশনালি কাজ করবার আগে নিজে একটা ট্রেনিং নিয়ে নাও, সেটা খুব ইম্পর্টেন্ট। থিওরিটিক্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যত শেখা যায়, শেখার তো আসলে কোনো শেষ নাই। আমরা কতটুকু শিখতে পারছি, সময়ের সাথে সাথে প্রতিনিয়ত শিখি আর কি। তো প্র্যাকটিক্যালি শেখার সাথে থিওরিটিক্যালও খুব ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়েছে। তো সেটার জন্যই আসলে কোর্সটা করা। এরপরে তো আর কাজ তো আসলে চলছিল, নিজের প্রোডাকশনের কাজ, বাইরের প্রোডাকশনের কাজ। তো সেসব মিলিয়ে রেগুলার এখন কাজ করছি আর কি। মানে
নিজেকে নিয়ে ভাবনাটা আসলে কতটুকু ছিল, সেটা কি প্রত্যাশাকে ছাপিয়ে গিয়ে মানে আজকে যে সানশাইন সেটা কি নিজের বাহিরে নিজের নিজের প্রত্যাশাকে নিজে ছাপিয়ে যেতে পেরেছেন এরকম মনে হয় কখনো? প্রত্যাশা তো একটা মাইন্ডিংস, একটা লিমিটেশন সেট করে দেয়। প্রত্যাশা আমি রাখি না, আচ্ছা। আমি কোনো বাইন্ডিংস রাখতে চাই না। আমি যতদিন অ্যালাইভ আছি কাজ করব, কাজ করতে চাই। এটি গান শুনবো ভাই আপনার গান থেকে। হ্যাঁ। কোন গানটি শুনছেন? রিসেন্টলি আমার আর প্রিয়াঙ্কা গোপের একটা গান প্রকাশিত হয়েছে এনিগমা টিভি থেকে, দোয়েল মিউজিক থেকে। তো সেই গানটা করছি। গানটা ওয়ালিদের লেখা, আমার সুরসঙ্গীত প্রিয়াঙ্কা গোপ এবং আমি গেয়েছিলাম। শুনি। অভিমানেরা যেন ইমন করলা না বলা কথাগুলো কি কবিতা, অভিমানেরা যেন ইমন করলা না বলা কথাগুলো গীত কবিতা। তুমি খাম্বা ঝুলে আমি সোহিনী, তুমি রাগ আমি তারাগিনী, অভিমানেরা যেন ইমন করলা না বলা কথাগুলো গীত কবিতা, অভিমানেরা যেন ইমন করলা না বলা কথাগুলো গীত কবিতা, না বলা কথাগুলো গীত কবিতা, না বলা কথাগুলো গীত কবিতা। বাহ, থ্যাংক ইউ। গানের কথাগুলো ভীষণ সুন্দর। আর যেরকম হয় যে আপনি তো সফট মেলোডি ধাঁচের গানগুলো গেয়ে থাকেন, যেগুলো আপনার কণ্ঠের জন্য আমার কাছে মনে হয় একদম একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। যখন স্টেজ শো করা হয় ভাইয়া, তখন আসলে কি ধরনের গানের রিকোয়েস্ট বেশি আসে? স্টেজে আসলে মানুষ অনেক সময়ই খুব ফাস্ট রিদমের গান হ্যাঁ শুনতে চায়। হ্যাঁ হ্যাঁ। ধরেন একটা প্রোগ্রামে গিয়েছি, সেখানে কথা ছিল যে খুব সফট গান হবে, খুব ঠান্ডা মেজাজের গান হবে। তো হঠাৎ দেখা গেল যে ভাই 1 ঘন্টা পারফর্ম করার পরে ভাই ওই গানটা মানে ফার্স্ট রিদমের গানটা বা ওই গানটা একটু ঝাঁকানাকা গান, ঝাঁকানাকা গান একটু entertainment। রিকোয়েস্ট চলে আসে, তখন আমি গেয়ে ফেলি। কারণ হচ্ছে কি, আমি একটা কথা বলি, আমার একটা গেরিলা ট্রেনিং আছে। আচ্ছা, কারণ আমার কিরকম শুরু তো সেটা? ব্যান্ড দিয়ে। আচ্ছা। আমার ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড হলেও আমার ক্যারিয়ারের শুরু ব্যান্ড দিয়ে। তো আমার ছিল হার্ড রক ব্যান্ড, গেরিলা ট্রেনিং। গেরিলা ট্রেনিং আমি বলি এটাকে। 97 থেকে 2005 পর্যন্ত আমার একটা ভয়ঙ্কর ট্রেনিং আছে। তখন আমি মোটামুটি 2000-এর বেশি শো করেছি, আরো বেশি হতে পারে। তো তখন আমরা আসলে ওই ফার্স্ট রিদমের গান বা সব ধরনের গান, হিন্দি, বাংলা, ইংলিশ, উর্দু যা আছে সব টাইপের গান আমরা তখন করেছি। এবং সব টাইপের কাভার, সব টাইপের গান, ব্লুজ থেকে শুরু করে হার্ড রক, হেভি মেটাল। তো সেগুলো, সেই অভিজ্ঞতাগুলো এখন কাজে লাগে। অভিজ্ঞতাগুলো আমার আছে। তো আমি এই জন্য আসলে কোথাও আটকে যাই না। আচ্ছা। তো যেহেতু 2005 পর্যন্ত ওই ব্যান্ডের একটা ইসে ছিল, তো ব্যান্ডটা পরবর্তীতে আর কন্টিনিউ করা না, হয়নি? পরবর্তীতে তো ওটা ভেঙে গেল। তো ওই ইয়েটা আমার খুব কাজে দেয় এখন। তো এখন আমি গজল গাইলো বা সেমি ক্লাসিক্যাল গাইলো, যখন আমাকে বলে যে অমুক ওই ব্যান্ডের ওই গানটা রিকোয়েস্ট, আমি দিয়ে দিই। আচ্ছা ভাইয়া, আমরা কি খুব সম্প্রতি একটা বিষয় আমরা খেয়াল করছি যে লোকগানের যে চাহিদা সেটা খুব বেশি বেড়েছে মানুষের মধ্যে। মানে একটা সময় আধুনিক গান খুব পপুলার ছিল, মানে 90 দশকটা যদি আমরা ধরি, এবং তখন আসলে চলচ্চিত্রও প্রচুর হতো। চলচ্চিত্রের গানের মাধ্যমে আসলে আধুনিক গানের প্রসারটা অনেক বেশি হতো। সেই জায়গা থেকে যদি তুলনামূলকভাবে চিন্তা করি, তাহলে এই সময়টাতে কি মনে হয় আধুনিক গানের চাহিদাটা খানিকটা কমে গেছে? লোকগানের চাহিদা সবসময় ছিল, কারণ এটা আমাদের জিনগত, আমাদের শেকড়ের গান, এবং আমাদের ডিএনএতে সব মেমোরিতে এই গানগুলো আছে, এবং অনেক হাজার হাজার বছর ধরে। তো
এইটা তো থাকবে, এটা তো আমাদের শেকড়, এইটাকে আমরা কেন অ্যাভয়েড করব? এর সাথে আধুনিক গান থাকবে, সব ধরনের গানই থাকবে, যে যেটা পছন্দ করে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সবাই সব ধরনের গান শুনলেও লোকগান কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারে না। না। যে হেভি মেটাল করে সেও লোকগান শোনে বা করে, যে থ্র্যাশ মেটাল করে, আমি এই জনরাগুলো তো একদম আলাদা, এই জন্য এগুলো মেনশন করছি। তারপরে যে ডেথ মেটাল করে সেও কিন্তু লোকগান শোনে, বা কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও সে ইন্সপায়ার্ড। হ্যাঁ, ইন্সপায়ার্ড এন্ড কানেক্টেড। তারা দেখা গেল যে একটা ফিউশন করছে, মিউজিকটা হেভি মেটাল কিন্তু গানটা লোকগান। তো এই যে ব্লেন্ডিংটা, এইটার কারণ হচ্ছে যে লোকগান থেকে বা শেকড় থেকে বের হওয়ার কোনো ওয়ে নাই। তো দ্যাটস ওয়াই লোকগান সবসময় ছিল, সবসময় থাকবে এবং সবসময় আছে। আপনি যখন গান শুনতেন, মানে আপনার শৈশব কৈশোর, মানে সেই সময়টাতে আপনি যে ধরনের গান শুনতেন সে তখন এক প্যাটার্নের গান হতো, এখন আর এক প্যাটার্নের গান হয়। তো আপনি নিজে যখন কোনো গান তৈরি করেন তখন আসলে কোনটা বেশি প্রাধান্য পায় বা কিভাবে সেটা তৈরি করেন? আমার কাছে ইম্পর্টেন্টটা হচ্ছে এখনকার সাউন্ড এবং মিউজিক। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সময়ের সাথে সাথে মানুষের কান এবং টেস্ট চেঞ্জ হয়। তো এই জিনিসটাকে মাথায় রাখা জরুরি। মানে নতুন মোড়কে পুরনো জিনিস, এটাই কিন্তু সব জায়গায় হয়ে আসছে। আমরা যে মোবাইল ব্যবহার করি বা টেলিভিশন, মূল বিষয়টা কিন্তু দেখা, অনুষ্ঠান দেখছি, কিন্তু চেঞ্জ হচ্ছে কি টেলিভিশনের টেকনোলজিক্যাল বিষয়গুলো, মোবাইলের সেম, তো আপডেট হচ্ছে সব কিছু। গানের ক্ষেত্রেও একই, গানের মূল বিষয়বস্তু বা মেলোডি একই আছে এবং একই থাকবে, কারণ স্বাদ তো আসলে চেঞ্জ হবে না। কিন্তু শুধু সাউন্ড এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট, এইটার দিকে সবার খেয়াল রাখতে হবে। কারণ এইটা এখন আমরা কিন্তু কম্পিটিশন করছি ওয়ার্ল্ডের সাথে, পুরো ওয়ার্ল্ডের সাথে। এটা কিন্তু এখন লোকাল না, কারণ এটা তো প্ল্যাটফর্মটাই এখন চেঞ্জ হয়ে খুবই গেছে। ডিফিকাল্ট। মানে এখন একটা গান সার্বজনীন করা, এটা ভয়ঙ্কর টাফ। আগে ছিল আমাদের একটা চ্যানেল, একটা রেডিও, খুব তখন যেটা রিলিজ হতো মানুষের কাছে সেটা অনেক মানে গ্রহণযোগ্যতা পেত এমনিতেই, এবং হাইপ ক্রিয়েট করতো, সেটা হাইপ ক্রিয়েট করতো, কারণ খুব বেশি অপশন ছিল না তো। তো এখন দেখেন আপনি, আবার একটা কাজের জন্য কিন্তু অনেকটা সময়ও নেওয়া হতো। এক্স্যাক্টলি, এখন কোটি কোটি অপশন। তো এই যে আমরা তো টিভি দেখতে বসলে এই রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করতে থাকি, আর এখন তো মোবাইলে তো আর কথাই নেই, টিভিও অনেকে দেখে না, টিভি দেখেই না কেউ। আচ্ছা, এই যে ডিজিটালাইজেশনের এই সময়ে আমরা অনেকটা এআই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে মিউজিকও অনেক সময় হয় এরকম যে লিরিকটা এআই জেনারেট করে দিচ্ছে কিংবা মিউজিকটা এআই জেনারেট করে দিচ্ছে, তো সেই জায়গাতে আসলে থ্রেট আছে কিনা? খুব সুন্দর টপিক। যারা এআই এর উপর ডিপেন্ডেন্ট এরা হারিয়ে যাবে। এআই আমাদেরকে অ্যাসিস্ট করতে পারবে, যারা আসলে সত্যিকারের গুণী মানুষ বা ক্রিয়েটিভ মানুষ, এআই তাদেরকে অ্যাসিস্ট করতে পারবে, অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ও কাজ করতে পারবে। হ্যাঁ, আমার এই কাজটা একটু গুছিয়ে দাও, মানে ফাস্ট কাজ করার জন্য। ধরেন আমি একটা কম্পোজিশন করলাম যেটা হয়তো আমার 7 দিন লাগবে, সেটা আমি এআইকে দিয়ে একটা বেসিক দ্বারা করিয়ে হয়তো বা খুব শর্ট টাইমে করতে পারবো। কিন্তু আমার ক্রিয়েটিভিটির জায়গাটাতে এআই কখনো আসতে পারবে না, ওই জায়গাটা ধরতে পারবে না, এটা কখনোই পারবে না। কিন্তু যারা এআই এর উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করবে তারা খুব বেশি দিন কাজ করতে পারবে না, কারণ এআই মানুষের মতো সমৃদ্ধ হতে পারবে না, কারণ এআই তো মানুষের থেকেই নিচ্ছে নলেজ, এবং এআই মানুষ দ্বারাই তৈরি, আসলে পরিচালিত মানুষ দ্বারাই। ইন ফিউচারে কি হবে আমি জানি না, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আছে এআই সম্পর্কে, আমি আসলে অতদূর ভাবতে চাই না। তবে এখন যে অবস্থায় আছে, এখন এআই খুব অ্যাসিস্ট্যান্ট হিসেবে খুব ভালো, আমাকে একটা লেটার লিখে দিচ্ছে, একটা প্রপোজাল বানিয়ে দিচ্ছে খুব শর্ট টাইমে। কিন্তু এইগুলো তো ও কালেক্ট করেছে মানুষ থেকেই, বা এই ডাটাগুলো তো মানুষ থেকেই তাদেরকে দেয়া হয়েছে। তো সেক্ষেত্রে যারা এআই কে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে কাজ করবে তারা হেল্পটা পাবে, কিন্তু যারা এআই এর উপর ডিপেন্ডেন্ট তারা সাস্টেইন করতে পারবে না। এই যে আপনাদের একটা মিউজিকের প্ল্যাটফর্ম আছে আলফা, মিউজিক আলফা, এবং সেখানে আপনারা বেশ বড় পরিসরেই ইদানিং কাজ করা শুরু করেছেন। এই যে এতগুলো মানুষকে একসাথে করে একটা মতামতে আসা, এটা কি একটু কঠিন বা চ্যালেঞ্জিং বলে মনে হয় কিনা? এটা প্রতি মুহূর্তের চ্যালেঞ্জ,
কেন বলছি, কারণ 25-26 জন মানুষ 25 ধরনের চিন্তা ভাবনা করে, হ্যাঁ। এবং এতগুলো মানুষকে নিয়ে একসাথে কাজ করা, সুখে দুঃখে। আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল ওয়ার্কও করি। কারোর ব্লাড লাগছে, আমরা দৌড়ে যাচ্ছি। আচ্ছা। কারো বাবা অসুস্থ, আমরা যাচ্ছি। তো এরকম আমরা আমাদের ইন্টারনাল একটা বন্ডিং, একটা ফ্যামিলি যে কাজটা করে, সেটা আমরা চেষ্টা করেছি করার। আর আমরা তো 1 বছর আমাদের হয়ে গেল অ্যানিভার্সারি, 1 বছর আমাদের প্রায় 40+ গান বের হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো এবছর আমাদের প্ল্যান আছে অনেকগুলো গান করার। আচ্ছা। আর প্রতিবন্ধকতা তো থাকবেই। ফ্যামিলিতে ঝগড়া হয় না, বাবা মার সাথে ঝগড়া হয়, ভাই বোনের সাথে ঝগড়া হয়, তো সে ব্যাপারটা থাকবেই। কিন্তু সবকিছু মিলিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার যে এগিয়ে যাচ্ছি। চেষ্টা, হ্যাঁ, বা চেষ্টা আমাদের ওই আছে। এটা তো একটা ডিসিশনের ব্যাপার আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমরা এটা করতে চাই, এবং সে ব্যাপারে আমরা সবাই এক জায়গাতে একদমই অনর তাই। আসলে। এবং ফিউচার প্ল্যানটা কি? আমি জানি গানের সাথেই থাকতে চান, এমনটাই বলবেন, কিন্তু তারপরে স্পেসিফিক কিছু Future কাজ করে যাবার ইচ্ছে থাকে প্ল্যান মানুষের। হচ্ছে গান রিলেটেডই প্ল্যান, এবং এখান থেকে সবাই স্ট্যাবলিশড হয়ে যাক অ্যাজ সিঙ্গার, অ্যাজ আ লিরিসিস্ট, অ্যাজ আ কম্পোজার। এটাই আমার প্ল্যান, যে এখানে যারা থাকবে বা এখানের বাইরেও যারা থাকবে, আমরা আসলে কোলাবোরেশনও করব বাইরের আর্টিস্টদের সাথে। তো সবাই ভালো থাকুক আসলে। আমার ব্যাপার হচ্ছে যে মানুষের তো বেসিক একটা লিভিং স্ট্যান্ডার্ড থাকা উচিত। সবাই সেই জায়গাটাতে বিলং করুক, সব আর্টিস্টরা বা সব পেশার মানুষরাই আসলে এটা তাদের মৌলিক চাহিদা। যে সুন্দর চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছেন ভাইয়া, সেগুলো যেন পূরণ হয় সেটাই প্রত্যাশা ইনশাআল্লাহ, করছে। একেবারে ইনশাআল্লাহ। শেষের দিকে চলে এসেছে, আরো একটি গান শুনবো। একটা ফোক গান গাই, আমার খুব প্রিয় লুৎফর হাসানের লেখা আমার সুরসঙ্গীত। ওই আসমানে দেখা ছাড়া আমার এখন করার কিছুই নাই। চন্দ্র হইয়া ওই আসমানে তুমি নিছোঠাই। তাকাই যদি এই জমিনে, শূন্য সবই তুমি বিনে, কোথায় শান্তি পাই। চন্দ্র হইয়া ওই আসমানে তুমি নিছোঠাই। চন্দ্র হইয়া ওই আসমানে তুমি নিছোঠাই। খুব সুন্দর, বাকিটা অসংখ্য ইউটিউবে ধন্যবাদ দেখা যাবে। আপনাকে আমাদের আজকে আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং যারা আছেন কলাকুশলী সবাইকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।